স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাত পোহালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শেষ মুহূর্তে হিসাব নিকাতে মেলাতে ব্যস্ত ভোটার ও প্রার্থীরা। জয়ের নিক্তি ঝুঁকছে কোন দিকে, নৌকা নাকি ধানের শীষ, এসব নিয়ে আজকের আলোচনা নারায়ণগঞ্জ কথন। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন, আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিচ্ছেন। স্বাগত আপনাদের। রহমান ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাইবো, কাল নারায়ণগঞ্জ নির্বাচনে নৌকা দিচ্ছে না ধানের শীষ, কি মনে হয় আপনার? আসলে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন এবং নির্বাচনের প্রার্থীদের ভোটারদের কাছে যাবার বিষয়টিও শেষ। সব কিছু মিলে আমরা মনে করছি যে সেলিনা হায়াৎ আইভী প্রার্থী হিসেবে অনেকটা এগিয়ে আছে এবং তার জয়ের ব্যাপারে আমি প্রচণ্ড রকমের আশাবাদী। জি। এবং সেলিনা হায়াৎ আওয়ামী লীগের প্রার্থী তো বটেই, এর বাইরেও সেলিনা হায়াৎ আইভী আরও অনেক জায়গায় সে বাড়তি সুবিধা রয়েছে তার, যেমন নারায়ণগঞ্জবাসীর আস্থা অর্জন তিনি করতে পেরেছেন বিগত 5 বছর তাদের সঙ্গে মিলেমিশে থাকার কারণে। তাদের সুখে দুঃখে পাশে ছিল, নারায়ণগঞ্জের উন্নয়ন এবং আজকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তো বটেই, তিনি আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং আশীর্বাদ পুষ্ট। সেক্ষেত্রে নারায়ণগঞ্জের ভোটাররা মনে করে যে স্থানীয় পর্যায়ে উন্নয়নের জন্যে সেলিনা হায়াৎ আইভী যদি মেয়র নির্বাচিত হয় তাহলে বর্তমান সরকার প্রধানের কাছ থেকে উন্নয়নের সব ধরনের সহযোগিতা সে পাবে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন উন্নয়ন হবে। রহমান ভাই, আমরা আবার আসবো আপনার কাছে, কিন্তু আমি একটা জিনিস জানতে চাইবো, যেহেতু যেসব জায়গায় আসলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচিত মনোনীত দলের প্রার্থীরা নেই কিন্তু জনপ্রতিনিধি আছেন, তারা কি আসলে সহযোগিতা পাবেন না, এরকমই আপনি মিন করলেন কিনা? যেহেতু আইভী আপা নির্বাচিত হলে শেখ হাসিনার সহযোগিতা পাবেন না, সহযোগিতা পাবেন না তা না, সরকারের তো একটা নীতি নির্ধারণী বিষয় আছে। সেটা কিন্তু এরকম যে বিরোধী দলের যে জনপ্রতিনিধি আছে তাদেরকে সহযোগিতা কম করা হবে? সমস্ত নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের জায়গা থেকে উন্নয়নের প্রশ্নে সহযোগিতা পাবে, সেটা ঠিক। সেটা আমি বলছি যে সেলিনা হায়াৎ আইভী ব্যক্তিগতভাবে কিন্তু ওনার আশীর্বাদ পুষ্ট এবং সরকার প্রধানের। এইটাও খুব ভালো লাগলো রহমান ভাই। আমি আবার আসি যে আমাদের প্রধানমন্ত্রী কেন কাউকে ব্যক্তিগত আশীর্বাদ পুষ্ট করবেন? সাখাওয়াত হোসেন খান মেয়র হলেও তার আশীর্বাদ, প্রধানমন্ত্রীর আশীর্বাদ তার কাছে থাকা উচিত। থাকা উচিত এই কারণে যে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে একজন মহিলা এবং তিনি নারী নেতৃত্বকে প্রতিষ্ঠার জন্য এবং নারী উন্নয়নের জন্য তিনি অনেক অবদান রেখেছেন এবং একজন নারী প্রার্থী হিসেবে তার প্রতি তার একটা বিশেষ দুর্বলতার জায়গা তো কাজ করতেই পারে। রহমান ভাই, মাননীয় প্রধানমন্ত্রী নারী পুরুষ সকলেরই প্রধানমন্ত্রী বলে আমি বিশ্বাস করি যে তিনি নারায়ণগঞ্জে যে কথা বলা হচ্ছে যে উন্নয়নের ধারাবাহিকতা রাখার জন্য আইভীকে দরকার, সেটি আমার ঠিক মনে হয় না যে সেটি প্রধানমন্ত্রীর প্রতি খুব বিবেচনাপ্রসূত কথা হচ্ছে। যাই হোক, আমি ব্যারিস্টার মাহমুদুল খোকনের কাছে একটি সরল প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে কি মনে হয়, নৌকা জিতবে নাকি ধানের শীষ? রাত পোহালে নারায়ণগঞ্জের নির্বাচন, যে নির্বাচনের দিকে আমরা সকলেই তাকিয়ে আছি। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সর্বশেষ পরশু পর্যন্ত 5 বার আমি গিয়েছি, প্রচারণা করেছি এবং আমি ঘরে ঘরেও গিয়েছি প্রচারণায়। আমাদের অনেক নেতৃবৃন্দ গিয়েছেন প্রচারণায়। আমার যে ধারণা হলো, একটা খুব নেগেটিভ প্রতিক্রিয়া আছে ডক্টর আইভী সম্পর্কে। কারণ প্রথমত এই কারণে সম্ভবত আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে যে সুপারিশ করেছিল কেন্দ্রীয় পর্যায়ে তাকে মনোনয়ন দেওয়ার জন্য, তৃণমূল থেকে তাকে সুপারিশ করা হয়নি, কারণ তৃণমূল থেকে তাকে চায়নি। কি কারণে চায়নি? সম্ভবত আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলি বা মাঠের অভিজ্ঞতা বলছি, আমি বলছি এইটা হয়তো এই কারণে চায়নি। তবে মাঠের অভিজ্ঞতা যেটা হলো যে অ্যাকচুয়ালি ডক্টর আইভী বড্ড ভালো মানুষ। তো উনি কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, ওনার বাবা আওয়ামী লীগের সঙ্গে ছিলেন। গত নির্বাচনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি, সমর্থন দেয়নি এবং সেই নির্বাচনে বর্তমান সংসদ সদস্য ওই এলাকার জনক স্বামী স্পন্সারকে মনোনয়ন দিয়েছে।
দলের আওয়ামী লীগের বা নৌকার যত সমর্থক ছিল, নেতারা ছিল, সবাই কিন্তু তার পক্ষে কাজ করেছে। এবং আইবি কিন্তু হয়তো হেরে যেতেন, শেষ মুহূর্তে বিএনপি সমর্থন, এবং শুধু বিএনপি সমর্থন নয়, সেবার আমাদের প্রার্থী ছিল তমিমুল আলম খন্দকার, দলীয় প্রার্থী, সমর্থিত প্রার্থী ছিল। এবং ডক্টর আইবিকে জিতানোর জন্যই বেগম খালেদা জিয়া নির্বাচন আগের দিন তমিমুল আলম খন্দকারকে প্রত্যাহার করে নিয়েছেন নির্বাচন আইবিকে জেতানোর জন্য। গতবার ডক্টর আইবিকে জিতানোর জন্যই তমিমুল আলম খন্দকারকে প্রত্যাহার করে নিয়েছেন। কেন আইবিকে জেতানোর দরকার মনে করেছিলেন কেন বেগম খালেদা জিয়া? না, আওয়ামী লীগ হারানো তখন এটি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু বেগম খালেদা জিয়া কি আচ্ছা, ভাবেন না যে এটা তো আমি আসছি, আইবি তো আওয়ামী লীগেরই লোক? আমি আসছি। এখন সে আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসছে, জি, বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় শৃঙ্খলা থেকে বেরিয়ে আসছে। ওই সময় তো প্রতীক ছিল না, সবাই তো সমর্থিত প্রার্থী, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান সাহেব ছিলেন। এখন ডক্টর আইবি কিন্তু, এবং বেগম খালেদা জিয়া একটা শব্দ হিসেবে একটা সেন্টেন্স উনি বলেছিলেন যে আমি যদি নারায়ণগঞ্জে ভোটার হতাম তখন আমি ডক্টর আইবিকে ভোট দিতাম, এরকম কথা বলেছিলেন। বিএনপির সমর্থনে সেটা কি তিনি নির্বাচনের শেষ দিনে এসে বুঝতে পেরেছিলেন বেগম জিয়া? আমরা যাই, আমি সেটা শেষ করি কথা, আমার কথা বলতে দেন আপনি। এবং গতবার মূলত ডক্টর আইবির সমর্থন ছিল বিএনপির সমর্থন, উনি স্বতন্ত্র প্রার্থী ছিল, বাট বিএনপি সমর্থন তাকে দিয়েছে। এবং শুধু স্যাক্রিফাইস আমাদের তমিমুল আলম খন্দকার প্রত্যাহার করে নিয়েছে। বেগম খালেদা জিয়া, আমি ছিলাম সে সময়, সিদ্ধান্ত হয় আমাদের তমিমুল আলম খন্দকার সাহেবকে প্রত্যাহার করার জন্য, শুধু একমাত্র আইবিকে জানে আওয়ামী লীগ হারানো। কিন্তু এটা আপনি অ্যাডভোকেট তমিমুল আলম খন্দকারকে বলতেন যে কারণ এটা, কারণ তমিমুল আলম খন্দকার গতকাল আমাকে বলেছেন তিনি এখনো জানেন না কেন তাকে প্রত্যাহার করতে বলা হলো। উনি নারায়ণগঞ্জে ছিলেন, আমরা এখানে ঢাকায় গুলশানে ছিলাম। এবং এটা কিন্তু উনি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধেই নির্বাচন করে জয় হয়েছেন। বিএনপির সমর্থন, বিএনপি তাকে সমর্থন দিয়েছে। রাইট, বিএনপি সমর্থিত প্রার্থী ছিল, স্বতন্ত্র প্রার্থী ছিল, বাট বিএনপি সমর্থন দিয়েছে। কিন্তু উনি নির্বাচিত হওয়ার পর যদি বিএনপি সমর্থন না দিত, বিএনপির ভোটাররা বিএনপি দিত, উনি জিততেন কিনা সন্দেহ। হ্যাঁ, ওখানে হয়তো শামীম ওসমান সাহেব জিততে বা অন্য কেউ জিতত। এবং কিন্তু উনি নির্বাচিত হওয়ার পর এত স্যাক্রিফাইস করলো বেগম খালেদা জিয়া। আমি একটু মাঝখানে একটু জিজ্ঞেস করে রাখি, বিএনপি যদি ভোট দিত এবং তমিমুল আলম যদি থাকতেন তাহলে কি তমিমুল আলম জিতে যেতেন? না, ডক্টর আইবি জিততেন না। না, তমিমুল আলম জিতে যেতেন, যাই যেতেন, হয়তো অন্য কেউ জিতত। যাই হোক, মানে ইকুয়েশন আমি ঠিক বুঝলাম না। যদি বিএনপির এরকম ভোটই থাকে যে আইবিকে নির্বাচিত করে ফেলবে তাহলে তমিমুল আলমকে নির্বাচিত করে ফেলবে। ডক্টর আইবি জিততেন না। ডক্টর আইবির বিএনপির ভোটেই ডক্টর আইবি জিতছে, আমি বলবো। ওকে, আচ্ছা, এটা আমাদের যে কথাটা কোনো নারায়ণ মানুষ শুনতেছে তো, কিন্তু উনি নির্বাচিত হয়ে বেগম খালেদার নিকট একটা সৌজন্য কথা বলেন, টেলিফোনে বলেন নাই, একটা যে সৌজন্য থ্যাঙ্কস দিব যে ঠিক আছে, তার জন্য কাজ করছে তো বিএনপি লোকজন, কর্মীরা কাজ করছে, চান না বিএনপি তার পক্ষে কাজ করুক। যাই হোক, হ্যাঁ, তো সেটা উনি একটা কৃতজ্ঞতা প্রকাশ করেননি। এবার এটার প্রতিক্রিয়া বিএনপির সকল সমর্থকরা, নেতারা, কর্মীরা এই একটা কারণে ইউনাইটেড তার বিরুদ্ধে। আর প্লাস দলীয় প্রার্থী, আবার এবার কিন্তু আরো জিনিসটা হলো যে এখানে এই দলীয় মনোনয়ন, দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হচ্ছে। বিএনপি সমর্থিত প্রার্থীরা কিন্তু এখন বিএনপির কাছে চলে আসছে। চলে আসছে সবাই, নেতা সবাই চলে যায়। এমনকি তমিমুল আলম খন্দকার সাহেব, আমাদের প্রার্থী ছিলেন উনি পরে অপারগতা, উনি নির্বাচন করবেন না বলাতেই কিন্তু আমরা এবং সেটা হলো যিনি দলের কোনো পদে নেই, নেই, যাতে আপনাদের সুবিধা হয়, উনি হেরে গেলে আপনারা বলতে পারেন যে উনাকে হারিয়ে দেন। উনি বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষ। বিএনপির অনেক চয়েস ছিল, আমার ধারণা বিএনপির অনেক পরের দিকের চয়েস ডক্টর সাকাত। বেস্ট চয়েস এটাই। হ্যাঁ, কারণ কি জানেন, নারায়ণগঞ্জে কিছু গেলে হিন্দু অধ্যুষিত এলাকা আছে। জি, এই সাকাওয়াত জীবনের ঝুঁকি নিয়েছে, র্যাব আজকে বিচারটা হচ্ছে, হয়তো আন্দোলনটা জোরদার করার পিছনে সে বারের প্রেসিডেন্ট ছিল, তার উদ্যোগে কিন্তু চন্দ্র সরকার সহ 7 খুনের মামলায় হ্যাঁ আজকে বিচার হচ্ছে, শেষ পর্যায়ে আসছে। এবং সোচ্চার ছিল, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, আমার কাছে মনে হয়, সার্বিক মনে হচ্ছে যে এই সিচুয়েশনটা আছে, যদি এবং আমরা বিএনপি জিতবে, বিএনপি প্রার্থী জিতবে যদি গত 7-8 বছর, 6-7 বছর আওয়ামী লীগ সরকার আসার পরে ডিজিটাল সিস্টেম চালু হয়েছে, ডিজিটাল কায়দায় ভোট, আগে একটা ভোট কারচুপি হইতো একবার হইতো, এখন রাত্রেবেলা ভোট কারচুপি হয়। আচ্ছা, খুবই আমরা শেষ করি। আপনি বলছেন যে সাকাওয়াত সাহেব জিতবে, তবে আমি একটু এই ক্ষেত্রে না বলে পারছি না। আমিও নারায়ণগঞ্জে গিয়েছিলাম, আমি দেখেছি কিন্তু ডক্টর সেলিনা আইভীর সবচেয়ে বড় সমালোচনা যে তারা আওয়ামী লীগের
সমর্থকরা করছে যে তিনি দলবাজি করেন নাই, আওয়ামী লীগের লোকদের আলাদা করে সুবিধা দেন নাই, সেটা হচ্ছে তার বিরুদ্ধে সমালোচনা, যেটা আমার কাছে প্রশংসাই মনে হয়েছে। উনি আওয়ামী লীগের সঙ্গে ছিলেন না তো, আওয়ামী লীগের হারিয়ে তো উনি এই 5 বছরে তিনি নির্দিষ্ট কোনো কাউকে কোনো উনি আওয়ামী লীগকে হারিয়ে কিন্তু উনি মেয়র হয়েছে। আমি মাঠ পর্যায়ে এরকমটি শুনি নাই। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর জনাব কাজী ফিরোজ রশিদ আমাদের সাথে যোগ দিচ্ছেন এবং আমরা আরো কিছু বিষয় নিয়ে নারায়ণগঞ্জ নির্বাচনে আমরা কথা বলবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আব্দুর রহমান, আপনি যখন বেশি মাহমুদুল খোকন বলছিলেন, আপনার মাথা নাড়ছিলেন, আপনি এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য। না, আমি আসলে বুঝতেই পারলাম না যে বিএনপি গত নির্বাচনের শেষ মুহূর্তে কেন আইবিকে জিতাবে। কারণ তৈমুল খন্দকার তিনি বিএনপির একজন ভালো প্রার্থী ছিল, সন্দেহ নেই, এবং শেষ মুহূর্তে আইবিকে বিএনপি জিতানোর কি রাজনৈতিক কৌশল নিয়েছে আমার বোধগম্য না। এটা আমার বোধগম্য হয়। 2 নম্বর হলো যে এই নির্বাচনে তারা দলীয়ভাবে তাদের একটি সিদ্ধান্ত আছে। সেই সিদ্ধান্তটি হলো যে সাখাওয়াত যদি জেতে তাহলে সাখাওয়াত বিজয়ী হবে, বিএনপি হারবে, আর সাখাওয়াত যদি হারে তাহলে বিএনপি জিতবে। এটাই হলো তাদের রাজনৈতিক কৌশলগত অবস্থান। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে প্রার্থী হিসেবে যদি বিএনপির জিতার মতো ভাবনা থাকতো তাহলে কিন্তু এই সাখাওয়াতকে তারা প্রার্থী করতো না। এবং সাখাওয়াত একজন প্রার্থী হিসেবে ভোটারদের কাছে শুধুমাত্র বিএনপির একজন মনোনীত প্রার্থী হিসেবেই বিবেচিত হয়েছে। এর বাইরে একজন প্রার্থীর যে জনগণের আস্থা অর্জনের বিষয়টি থাকে, সেই আস্থা অর্জনের জায়গাটি তার একেবারেই নেই। সেক্ষেত্রে সেলিনা হায়াৎ আইভী অবশ্যই নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের আস্থা অর্জনের একটা মানুষ। রমন ভাই, আপনাকে ধন্যবাদ। জনাব কাজী ফিরোজ রশিদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাকে স্বাগত জানাই। প্রথমে আপনি একটু দেরি করে এসেছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ডক্টর সেলিনা হায়াৎ আইভীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি। দুটি দিক আছে, শেষ মুহূর্তে এসে সমর্থন জানালো জাতীয় পার্টি, নিজেরা প্রার্থী দিল না। দল হিসেবে জাতীয় পার্টি ধীরে ধীরে দেউলিয়া হয়ে যাচ্ছে কিনা, আমরা কে কবে কোথায় শুনেছি সংসদে বিরোধী দল সরকারি দলকে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে আসলে এইভাবে সমর্থন দিতে? ধন্যবাদ। আসলে আমরা মনে করি যে এই সমস্ত নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে একজন যোগ্য প্রার্থী আসা উচিত। আমি শুধু নারায়ণগঞ্জে কথা বলবো না, সমস্ত বাংলাদেশেই এই স্থানীয় সরকার নির্বাচনে এই সমস্ত মেয়র প্রার্থীদের মধ্যে আইভী, ডক্টর সেলিনা হায়াৎ আইভী ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্ডিডেট সব দলের মধ্যে আমার কাছে মনে হয়েছে। আজকে না, আমি তাকে চিনি একদম বাল্যকাল থেকে। তার বাবা আলী আহমদ চুনকে ভাই আওয়ামী লীগ করতেন, তিনি জীবনে কোনো নির্বাচনে হারেন নেই এবং এত স্পষ্টবাদী শ্রমিক লোক ছিলেন, সাধারণ লোক ছিলেন, সারাদিন জনগণের কাজই করতেন। তার মেয়ে হিসেবে আইভীকে আমি দেখেছি উচ্চবর্গের নেতা। সে কিন্তু তার কাছে কোনো দলবাজি নেই, টেন্ডারবাজি নেই, তার কাছে এই সমস্ত কিছু নেই। সে তো গতবার বিএনপি থেকে সমর্থন দিল যেহেতু যাতে নাসিম ওসমান, শামীম ওসমান না হতে পারে। তারপরেও কিন্তু সে আওয়ামী লীগের বা বিএনপির সবাইকে সমান চোখে দেখছে। সে মেয়র হিসেবে যা করার দরকার তাই করছে, নিজের জন্য তেমন কিছু করে নাই। বাংলাদেশে খুব কম মেয়র আছে আইভীর নিজস্ব বাড়ি গাড়ি এইটার দিকে সে কখনোই করে। আপনি লক্ষ্য করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত শাড়ি পরে সাধারণ লোকদের প্রচণ্ড জনপ্রিয় সে। আর আরেক দিকে একটা কথা, যে আমরা কেন সমর্থন দিলাম, গত নির্বাচনে আমাদের যখন নাসিম ওসমান মারা গেল সংসদ সদস্য, তখন কিন্তু আমাদেরকে সমর্থন দিয়েছিল আইভী। সে আওয়ামী লীগের কাউকে সমর্থন দিয়ে সে বলছে কি যে এই সিটটা যেহেতু জাতীয় পার্টি, সেহেতু জাতীয় পার্টির ওই পরিবারের আরেকটি সন্তান আছে সেলিম ওসমান, যিনি ভালো ব্যবসায়ী, তাকে দিলে ভালো হবে। সমর্থন দিয়েছিলেন ওসমান পরিবারের কাউকে? ইলেকশন হয়েছে নাকি? না, মানে ইলেকশনে মানে আমাদের ক্যান্ডিডেট বানানোর জন্য, ক্যান্ডিডেট বানানোর জন্য বিএনপি না দাঁড়াইলে, আর তো কেউ না দাঁড়াইলে আমাদের কিছু করার নাই, বাট দাঁড়াইলেও সে সমর্থন দিত। কারণ সেলিম ওসমানের তার সাথে ইয়ে আছে। তা এখন এই নির্বাচনে সেলিম ওসমান নিজেই বলছে যে গতবার আইভী যেহেতু আমাকে ছেড়ে দিছিল, এইবারে এই নির্বাচনটা তো আমরা তাকে দিয়েই করাইতাম।
সেলিম ওসমান কাউকে দিত, কিন্তু সে নিজেই আগে থাকতে বলছে যে এবার আইবিকে আমরা দেবো। এখানে যদি আর কাউকে নাম শুনতো তারপর আমরা আইবিকে সমর্থন করতাম। আচ্ছা, সেটি একটি পারিবারিক, আরেকটা সেটা জিনিস ব্যক্তি- হচ্ছে যে এখানে ক্যান্ডিডেট হিসেবে তৈমুল খন্দকার আপনার সাথে আমি একমত যে ভালো ক্যান্ডিডেট ছিল। গতবার সে আমাকে বললো, আমার খুব বন্ধু মানুষ, বললো যে ফিরোজ ভাই কোরবানির আগেও মানুষের গরু একটু গোসল টোসল করে দোয়া করে পরে আমি একটা মাদ্রাসায় বসা, হুজুর আমার খাওয়াবে, আমি বসে আলোচনা করছি ভোটের আলোচনা, হঠাৎ করে এক মানে যুব দলের ছেলেরা আসলো, মাইক দেন মাইক দেন। আমি মনে করছি আমার পক্ষে বক্তৃতা করবে, মাইক তো বাইরে হর্ন লাগানো মসজিদে। বলে কি যে এই মাত্র ঢাকা থেকে আমাদের হাইকমান্ডের আসলো যে তৈমুল আলম খন্দকার বসে গেছে, আইবিকে আমরা সমর্থন দিলাম, পূর্ণ সমর্থন করে। আমি হলো ওখানে বসা ভাত খাবো, ভোট চেতে গেছি। আমার জবুদার তো একটা নিয়ম কানুন আছে, আমি কি আর আছি? তো এই হলো তার অবস্থা। তৈমুল খন্দকার ভালো ক্যান্ডিডেট ছিল, নো ডাউট। আইবির সাথে নির্বাচন করার ফাইটার ক্যান্ডিডেট ছিল তৈমুল খন্দকার। ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন অনেকগুলি বিষয়ে নোট নিয়েছেন, যে পরিপ্রেক্ষিত এবং প্রেক্ষিতগুলি জনাব কাজী ফিরোজ রশিদ কিছুটা ব্যাখ্যা করলেন, জনাব আব্দুর রহমান কিছুটা বললেন। আপনি এসব কিছু বলবেন কিনা, দর্শকরা যাতে একটু ভুল না বোঝেন যে আমরা কিন্তু আসলে ডক্টর সেলিনা হায়াত আইবিকে, আমি বিশেষ করে যে তাকে সমর্থন করছি, সাকাওয়াত হোসেন খানকে সমর্থন করছি না, ব্যাপারটা এরকম নয়। সাকাওয়াত ভাই অনেক ভালো ক্যান্ডিডেট নিঃসন্দেহে। হ্যাঁ, আমার ফিরোজ ভাই যেটা বললেন, অ্যাডভোকেট তৈমুল আলম খন্দকার সে খুব ভালো মানুষ এবং দলের কৌশলগত কারণে গতবার আমরা সমর্থন দিয়েছিল, ডক্টর আইবিকে দিয়েছিল বিএনপি, বেগম খালেদা সমর্থন দিয়েছিল, এবং আওয়ামী লীগ হারানোর জন্য মূলত এটা ছিল। কেন কারণটা এটাই, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ছিল গতবার শামীম ওসমান সাহেব। তো আর এবং এবার কিন্তু দলীয় সিদ্ধান্ত ছিল যে আমার তৈমুল আলম খন্দকার দলীয় প্রার্থী হবে, কিন্তু উনি অনেক বারবারই ডাকানো হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে, উনি আমাদের দেশটির দিকে বলেছেন যে উনি নির্বাচন করবেন না। এই জন্যই আমরা সেকেন্ড ক্যান্ডিডেট, আমরা বেস্ট ক্যান্ডিডেট সব আলোচনা করি। আমাদের সকল এখানকার নেতৃবৃন্দ ছিল, অ্যাডভোকেট কালাম সাহেব ছিলেন, তার এই গত কয়েক বছরে, 3 বছর 4 বছরে তার যে এক্সপোজার এবং তার নীতি নেয়, তাকে কোনোভাবে ম্যানেজ করতে পারেনি। 7-7 মার্ডার কেসে অনেকে ভয় ভীতি দিয়েছিল, র‍্যাব থেকে ভয় নারায়ণগঞ্জে 7 মার্ডারের পরে আসলে আমরা দেখেছি যে ডক্টর সেলিনা আইভি এবং অ্যাডভোকেট সাকাওয়াত হোসেন খান দুইজনই সাংঘাতিক প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। না, সেটা উনি তো মানে লয়ার হিসেবে করেছেন। তিনি ডক্টর সেলিনা আইভি কি করেছেন এটা নারায়ণগঞ্জবাসী চিন্তা করবে, কিন্তু হিন্দু সম্প্রদায় চিন্তা করবে। আর যেটা বললেন যে আসলে সে আমাদের সাকাওয়াত, সে বিএনপি সমর্থিত বা বিএনপি প্রার্থী, বিট দল সমর্থন দিয়েছে তাকে, বিট দল। আর আমরা মনে করছিলাম বোধহয় 14 দল থেকে বোধহয় ডক্টর সেলিনা হায়াত আইবিকে সমর্থন দিচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে জাতীয় পার্টি তাদের সমর্থনটা উইথহোল্ড করে রেখে দিচ্ছিল। মাত্র 2-3 আগে তারা সমর্থন দিয়েছে। এটা কিন্তু আগে উনি 14 দলের প্রার্থী ছিলেন, এটাই প্রমাণ করে। আর পত্রিকা দেখেছি, পত্রিকা আসছে যে ওনার ক্যাম্প থেকে কেউ পত্রিকা আসছে যে নৌকা নিয়ে বোধহয় ভুল করেছে ডক্টর আইবি। এখন মূলত এখন নির্বাচন হচ্ছে ধানের শীষ আর নৌকা, এবং ডক্টর আইবির হলো কি, উনি কিছু কাজ করেছেন, উনি বলছেন, দাবি করছেন উনি করেছেন। ওখানে মূলত দাবিগুনা ড্রেনেজ সিস্টেমটা একটা ইমপ্রুভ করেছেন, পার্ক একটা করছেন, এটা লেক টেকের ব্যাপারে কাজ করেছেন। মূলত এলা মানে ডে টু ডে বিজনেস, নর্মাল ওয়ার্ক, এক্সট্রা কিছু কাজ করেন। নারায়ণগঞ্জের দুঃখটা, আপনি ধরুন বাংলাদেশে কত ব্রিজ হয়েছে, এই সরকার আমলে বড় বড় ব্রিজ হয়েছে। এই যে শীতলকর যে ব্রিজটা বন্দরের সঙ্গে, ডেলি কত হাজার লোক করে, আমি 2 দিন ক্রস করেছি, হাজার লোক। এখানে একটা ব্রিজ, এটাও বিএনপি সরকারের সময় ডক্টর আইভি অনেকবার বলেছেন, আওয়ামী লীগ সরকার বলেছেন। মানে আপনি নিশ্চয়ই জানেন যে মেয়রের পক্ষে তার ব্রিজ করা সম্ভব না, ব্রিজ সরকার করে দিবে। সরকার এখন এখানে বিএনপি এখন যেটা 13 বছর পর্যন্ত উনি বিএনপি সরকারের সময় তো উনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন। জি, বিএনপি সরকারের সময় থেকে উনি বলে আসছেন এবং উনি তো সুবিধা ছিল, যদি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক থাকতো, সরকারের সঙ্গে ভালো সম্পর্ক থাকতো, নিশ্চয়ই এই ব্রিজটি উনি করে দিতে পারতেন। কিন্তু সরকারের তার সম্পর্কের কারণ সরকারি দলের সমর্থিত প্রার্থী আমাদের শামীম ওসমান সাহেবের বিরুদ্ধে হারিয়ে উনি মেয়র হয়েছেন। সরকার তাকে হয়তো কোঅপারেট করে নেই, এই জন্য এই ব্রিজটা হয়নি। ব্রিজটা হলে হয়তো বা তার অনেক উল্লেখযোগ্য কাজের মধ্যে একটা কাজ হতো, সেটা একটা ব্যাপার আছে। এবং এখানে যে আমরা এখন শুধু একটাই
জি। নির্বাচনের পরিবেশ সুন্দর, আমি বলবো নির্বাচনের পরিবেশ সুন্দর, সেটি সুন্দর ছিল অবশ্য- এবং প্রচারণা দেখলাম। এবং এখন নর্মালি যে গত 5-6-7 বছরের যে নতুন একটা সিস্টেম চালু হয়েছে, ডিজিটাল ইলেকশন কায়দা, আগের দিন রাত্রেবেলা নর্মাল আগে ভোট কেন্দ্রে জাল ভোট দিতে, এটা যারা জালিয়াতি করতো, এখন লোকে আগের দিন রাত্রেবেলা পুলিশে ধমক দিয়া থামাই রাখে, পিছনে পিছনে রাত্রেবেলা যাই ভোট কেন্দ্রে যায় বলে ইয়ে দাও, এই ব্যালট পেপার দাও, সকালবেলা ঢুকে রেখে সকালবেলা ভোটাররা আসলে মারামারি বোম টোম ফুটে আমরা আশা করি অ্যাটলিস্ট সরকার এই ব্যাপারে ভেরি ইম্পর্টেন্ট, সরকার যদি চায়, সরকার যদি এখানে ইনভলভ না হয় কারাপশনে এবং নিউট্রাল নির্বাচন হবে, ভয়ভীতি প্রদর্শন না করে, সরকারি কর্মচারীদেরকে প্রিজনারদের ভয়ভীতি প্রদর্শন না করলে সুষ্ঠু নির্বাচন হবে। আর যদি সরকার যদি কোনো অ্যাক্ট করে আদারওয়াইজ তাহলে ডিফারেন্ট থিংস। আমরা আশা করি খোকন ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, কিন্তু আপনাদের আসলে এইভাবে যে জেনারেলাইজড মন্তব্য, সেই মন্তব্যের ক্ষেত্রে আপনাদের মনে থাকে কিনা 5টি বড় সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা জয়লাভ করলেন? আমরা এখানে তো জয়লাভ করলেন, আমরা এখানে সুষ্ঠু এখানে আমরা কিন্তু আপনার কথায় মনে হতে পারে যে এই সরকার আমলে সবকটা নির্বাচনে শুনুন, এটা ভাগাভাগি কোন ব্যাপার না, জনগণ আপনাকে ভোট দিবে, যাকে ভোট দিবে সে জিতবে। জনগণকে ভোট দিতে আপনি ক্ষতিগ্রস্ত বিরত করেন না, ইনফ্লুয়েন্স করেন না। দেখেন আপনি দেখলাম বৈধ অস্ত্র জমা দিতে বলছে, বৈধ অস্ত্র দিতে বলছে, কিন্তু এই পর্যন্ত দেখছেন অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে, আসলে সাহস অভিযান চালাইছে, অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমরা চাই সরকারের পক্ষ থেকে ইনফ্লুয়েন্স দেওয়া, কিন্তু নির্বাচন কমিশনের লাস্ট ইলেকশন, কিন্তু আমরা চাই যে আপনারা নির্বাচনের প্রার্থী আপনারা উইথড্র করেন না, তাইলে মনে হয় যে মানে আমরা একটি ভালো নির্বাচন দেখতে পাবো। সরকারের আমরা জিতবে, ধানেশীর জিতবে সারা দেশের অবস্থার কারণে, গণতন্ত্র নাই, মানবাধিকার নাই। আচ্ছা, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতি নেওয়ার পরে যখন ফিরে আসবো, তখন আমাদের দর্শকরা যে জিনিসটা আব্দুর রহমান ভাইয়ের কাছে জানতে চাইছেন, যে আব্দুর রহমান ভাই, আপনি কি মনে করেন যে সেনাবাহিনী নিয়ে যে কথা ছিল, সেনাবাহিনী থাকলে কি মানুষের মধ্যে আস্থাটা আর একটু বেশি থাকতো কিনা যে এবারে নির্বাচনে অংশগ্রহণের, শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করার ক্ষেত্রে? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। আব্দুর রহমান, দর্শকরা প্রশ্ন করছিলেন যে সেনাবাহিনীর কথা যেটি বলা হচ্ছিল, যে সেনাবাহিনী দিলে দর্শক যারা ভোটার আছেন তারা আরেকটু বেশি নিঃসংকোচিতে ভোট দিতে পারতেন কিনা? আচ্ছা শুনুন, এই প্রশ্নটির জবাব দেওয়ার আগে আমি ছোট্ট করে একটু বলি। সেটা হলো যে আসলে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিএনপির পক্ষ থেকে উনি নিজেই বলেছেন কয়েকদিন ধরে নির্বাচনে সেখানে ছিলেন এবং নির্বাচনের সুষ্ঠু সুন্দর পরিবেশ আছে, এবং এখন রাত্রে বাজে প্রায় 10:30। এখন পর্যন্ত আমাদের কাছে এখন পর্যন্ত এমন কোনো আলামত তৈরি হয় নাই যে আগামীকালকে নির্বাচনে পরিবেশের এতটুকু কোথাও কোনো জায়গায় বিঘ্ন ঘটবে। তো আমি মনে করি যে একটা সুন্দর পরিবেশে নির্বাচনের যেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সেইখানে এই ধরনের নেতিবাচক কথা বলে ভোটারদের মধ্যে অযথা অকারণে কোনো ভীতি সঞ্চার না করাই ভালো। এবং বিএনপি যদি সিদ্ধান্ত নিয়ে থাকে যে তারা নির্বাচনটাকে হেরে তারা জাতীয় নির্বাচনের অন্য ধরনের একটা ফায়দা লুটবে, সেটি তাদের রাজনৈতিক কৌশল হতে পারে, কিন্তু বিগত দিনের ইতিহাস বলে যে এই ধরনের কৌশল অবলম্বন করে চূড়ান্ত বিচারে কোনো লাভবান হওয়া যায় না। কিন্তু বিএনপি জিতলে তো আপনাদের কাছে একটি সিগন্যাল দিতে পারে যে না জিততে পারে। জিতারও তো বিএনপির কাছে গুরুত্বপূর্ণ। এখন আমি তো যে ওই কি বলে বিএনপির প্রার্থীর পক্ষে যে ভোট কেটে দিয়ে তাকে জিতাতে পারবো না, কারণ আপনার কথা শুনে কথা বলিনি। আমার কথা হলো যে বিএনপির যদি নির্বাচনে জিতবার এতটুকু উদ্দেশ্য থাকতো, তাহলে আপনি আমাকে বলেন যে আজকে কি এই ভদ্রলোক প্রার্থী হতে পারে যিনি তৈমুর আলম খন্দকারকে ফিরোজ ভাই বললেন, তিনি ভোট চাওয়া অবস্থায় তাকে মাইকে রহমান ভাই, আপনি অনেক পুরনো রাজনীতিবিদ, আপনাদের ছাত্রলীগ নেতা, আপনি কি এরকম দেখেন নাই যে অনেক ডার্ক হর্স আমাদের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে অনেক সময় হারিয়ে দিয়েছেন? না অনেক সময় এরকম হয়েছে, কিন্তু আপনি জানেন, আপনার রাজনীতিতে নিশ্চয়ই সে সম্ভাবনাও আছে যে একজন মানুষ যিনি রাজনীতি থেকে ক্লিন স্লেট হয়ে আসছেন, তিনি যে হারিয়ে দিয়েছেন অনেক বড় বড় স্টলওয়ার, সেই সম্ভাবনাও আছে, সেই সম্ভাবনাও থাকে, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু আপাতত দৃষ্টি মনে হচ্ছে
নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনে একটা কনসেনসাস কেন যেন তৈরি হয়ে গেছে যে আইবি সব সেনাবাহিনীর প্রসঙ্গে যদি একটু বলতেন আমাদের। বিচারেই সে ভালো প্রার্থী। সেনাবাহিনীর প্রসঙ্গে যদি একটু আচ্ছা, বলতেন। সেনাবাহিনীর বিষয়টি আমি বলবো যে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসেবে তো কাজ করবে, আইন শৃঙ্খলাটা রক্ষার কাজে তারা থাকবে। না, সেনাবাহিনী থাকবে না, বিজিবি থাকবে। জি। না, যদি দাবিটা থাকতো, যদি থাকতো, যদি জি, থাকতো, জি। এইটা তো তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারের বিষয় তো এখানে নাই। তো সুতরাং সেই আইন শৃঙ্খলাটা রক্ষা করা, শান্তিপূর্ণ একটা অবস্থা বিরাজ করা, এটাই তো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। Right. তো সেই কাজটি যখন বিজিপি, র্যাব, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত সকলের কে নিয়ে একটা পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে এবং এই তার মানে আইন আপনি মনে করছেন যে সেনাবাহিনীর এই না, না, মুহূর্তে দরকার নেই? সে যদি এখনো নির্বাচন কমিশন মনে করেন তবু দিতে পারে। যে সেনাবাহিনী দেওয়া উচিত, দিতে পারে, কোনো আপত্তি নেই। এটি সম্পূর্ণই নির্বাচন কমিশনের এখতিয়ার। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনি কি মনে করেন সেনাবাহিনীর চাওয়া সম্পর্কে, না পাওয়া না সম্পর্কে? হচ্ছে কি যে যদি আমরা দেখতাম যে এই নির্বাচন উপলক্ষে প্রচন্ড গোলমাল হচ্ছে, ঝুঁকিপূর্ণ জায়গা, দুই দলের সমর্থকদের মধ্যে গোলাগুলি, মারামারি, এই সমস্ত হয়েছে, এর থেকে শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশের কোনো জায়গায় আমি দেখিনি। কিন্তু ভোটের দিনে দুজনের মধ্যে সংখ্যা রয়ে ভোটের যায় দিন প্রশ্নই থাকে না। আগে যদি উত্তেজনা না থাকে, ভোটের দিন তো ঘুমের থেকে উঠে বসে ভোটই দেবে, আচ্ছা। ওই দিন কোনো প্রশ্নই নাই। আরেকটা ব্যাপার, আমি বেশ মাহমুদ্দিন খোকনকে বলতেছি, সে না, তার নামের নাম, আরেকজন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার তাদের মাহমুদ্দিন দলে খন্দকার মাহমুদ্দিন, আমি বললাম কি যে আমাদের ক্যান্ডিডেটদের দাঁড় দিতেন, জাতীয় পার্টির আমার উপর দায়িত্ব ছিল সিটি, আমি মোহাম্মদপুর গেলাম, শফিকুর রহমান সেন্টু এখন যিনি কাউন্সিলর আছেন, সিটিং কাউন্সিলর আছেন, এখন আগেও ছিলেন, আগা মাসুম কাউন্সিলর ছিলেন, হারুন রশিদ আগারগার, এদের নিয়ে আমি একটা মিটিং করতেছি। এর মধ্যে র্যাব এটা ঘিরে ফেলতে বাড়িটা, তারা কোনো রকম ইনজুরি পিছিয়ে দিয়ে প্লাইট লেগে গেল, যাই প্রাইভেট হাসপাতাল ভর্তি করলাম মিরপুরে। আপনি এটি করলেন কেন? কিসে ইলেকশন? আমার এলাকায় আমার ক্যান্ডিডেট বুঝতে দাঁড়াবে, কত দুঃসাহস! আপনি তো নির্বাচন জীবনে করেন নাই, সুপ্রিম কোর্টের উকিল, আপনি ইলেকশন করতেন না কেন? না না, এই সমস্ত গণতন্ত্রের কথা আমাকে বলবো না, আমরা দুজনের বাড়ি গোপালগঞ্জ। আমি বলে আগামী নির্বাচন তো আবার আপনি দায়িত্ব পাবেন না, সেই কাজটা আমি করব। তো গত নির্বাচনে উনি 111-এর পরে তাকে দিল বিএনপি। তা আমি বললাম যে এইবার ওনাকে আমি ইলেকশন করতে দেবো, আমি কোনো ইলেকশন করতেছি না, বাহ। বাট ধানমন্ডিতে আমি খন্দকার মাহমুদ্দিনকে ঢুকতে দেবো না, আপনার যত বেনিফিট করেছেন আমি একাই সাফিসিয়েন্ট, আমি তাকে ঢুকতে দেই নাই, ম্যাডামকে বলছে, ম্যাডাম চলে গেছে, তাদের ভোটও চাই নাই। অর্থাৎ এই যে ইলেকশনে, এবার তো নারায়ণগঞ্জ ইলেকশন হচ্ছে, এই নারায়ণগঞ্জের ইলেকশনটা কিন্তু আমি একটা কথা বলে রাখি, আগামী জাতীয় নির্বাচন একটা মডেল হবে। আওয়ামী লীগ সেভাবে নির্বাচনে করতেছে, আগামী জাতীয় নির্বাচনের model হবে এবং সেই জাতীয় ক্ষেত্রে- নির্বাচন একটা মডেল, বিএনপিকে বলবে যে এই ধরনের নির্বাচন আমরা করবো, আপনারা আসেন। বেরিসা মাহমুদ্দিন খোকন, সেনাবাহিনীর খুব প্রয়োজন ছিল কিনা দর্শক আপনার কাছেও জানতে চেয়েছেন, আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন। আমাদের একটু প্রথমত সেনাবাহিনী নিয়োগ করলে ক্ষতিটা কি, ক্ষতি কি, এটার কারণে কি? অনেকে ধারণা করছে যে আস্থাহীনতা প্রশাসনের উপর, এরা তো সরকারের নিয়ন্ত্রণে থাকে, প্রিজাইডিং অফিসার সরকারি কর্মকর্তা হয়, শিক্ষক কর্মকর্তা, এরা রিসিভ করতে পারে না। সেনাবাহিনীর উপর সরকার নিয়ন্ত্রণ নাই। এরা সেনাবাহিনীর উপর সরকার নিয়ন্ত্রণ নাই। মোটামুটি নিয়ন্ত্রণ কম, ওরা ফেয়ার করে এই জন্যে, এবং এই জন্যই মূলত সেনাবাহিনীকে কারো ক্ষতি। আমি বলবো যে ডক্টর আইবি সম্বন্ধে উনি অনেক কথা বললেন, এই পর্যায়ে সেনাবাহিনীর ব্যাপারে উনি ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করছেন, ডবল স্ট্যান্ডার্ড শি ইজ মেনটেনিং। কারণ গতবার উনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিল শামীম ওসমান সাহেব, এবং সেই সময় ডক্টর আইবি বলে উনি কিন্তু আওয়ামী লীগ সমর্থনের বাইরে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। উনি কিন্তু সেনাবাহিনী চেয়েছিলেন যে সেনাবাহিনী সুষ্ঠুভাবে সেনাবাহিনী দরকার, এবং সেই সময় নির্বাচন কমিশনে কিন্তু সেনাবাহিনী সরকারের কাছে অনুরোধ করেছিল, সেনাবাহিনী দেয় না। কিন্তু উনি বিরোধী দল ছিলেন গতবার, মানে আওয়ামী লীগের পক্ষে ছিলেন, সমর্থিত সব প্রার্থী ছিলেন না। এখন উনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, এখন সাগর সাহেব বলতেছেন বা বিএনপি নেতারা বলতেছেন যে এখানে সেনাবাহিনী দেন, যেহেতু উনি সরকারি দলের প্রার্থী, উনি এখন বলতেছেন না সেনাবাহিনী লাগবে না। উনি আগে নির্বাচনে এক কথা বললেন, পরে আর কথা বললেন, সো দ্যাট মিনস হলো সরকারি দল হলে। না, বেরিসা মাহমুদ্দিন খোকন, আমার কাছে মনে হয় যে এখানে একটু রয়ে গেছে। ডক্টর সেলিনা আইভি বলেছেন যে নির্বাচন কমিশন দিলে তার আপত্তি নাই, আর দুই হচ্ছে আপনি নিশ্চয়ই মনে আছে সেনাবাহিনী ছাড়াই ডক্টর আইভি শামীম ওসমানকে 1.5 লক্ষের বেশি ভোটে হারিয়েছেন। সেটা অন্য কথা, উনি সেটা দিয়ে প্রমাণ হয় কিনা আমি যে পার্টটা নিচ্ছি, উনি গতবার সেনাবাহিনীতে আইভি করেছিলেন, হ্যাঁ,
সেনাবাহিনী, যেহেতু উনি আওয়ামী লীগ সমর্থিত ছিলেন না, স্বতন্ত্র প্রার্থী ছিলেন, এবং নির্বাচন কমিশন তার অনুরোধ সাড়া দিয়ে সেনাবাহিনী মোতায়েনের জন্য চিঠি দিয়েছিল। না, কিন্তু উনি সেনাবাহিনী মোতায়েনের ক্ষেত্রে আপত্তি করেন, আজ শেষ করে এখন শেষ- আপত্তি করেন। জি, ঠিক জি। আছে, যে আমি যা পত্রপত্রিকা আসছি দেখতেছি এটা আসছে। না, উনি তো প্রকাশ্যে উনি বলছেন, মিডিয়াতে বলেছেন। উনি সেনাবাহিনীর প্রয়োজন নেই বলছেন নাই। না, উনি না, না, বলছেন না, নির্বাচন না, কমিশন দিলে আপত্তি না, নাই। না, না, না। উনি বলছেন নির্বাচন কমিশন একদম আমাকে মিডিয়াতে বলছেন। বলেছেন। নির্বাচন কমিশনকে দিলে তার আপত্তি নাই, নির্বাচন কমিশন দিলে তার আপত্তি শেষে নাই। বলতে পারে, উনি তো প্রথম থেকে না, প্রথম থেকে না, তিনি এই প্রথম কথা বলেছেন থেকে নির্বাচন কমিশন থেকে আপত্তি নাই। দাবি করুক না, ঠিক আছে, দুই পক্ষ যদি চায় সেনাবাহিনী, অসুবিধা কি আচ্ছা, ঠিক আছে, দাবি করার একটা প্রশ্ন, কিন্তু দুইটা মেজর পার্টির কিন্তু ক্যান্ডিডেট যদি কিন্তু খোকন ভাই- সেনাবাহিনী চায়, কিন্তু- নির্বাচন কমিশন দিয়ে দেন। কিন্তু খোকন ভাই ডক্টর দিলে অসুবিধা কি? কিন্তু ডক্টর আইভি ক্ষতিটা কি? খোকন ভাই ডক্টর আইভি যদি সেনাবাহিনী ছাড়া দুর্দণ্ড প্রতাপশালী শাইম ওসমানকে 1.5 লাখের বেশি ভোটে হারাতে পারে, সাকাত হোসেন খান কেন সেনাবাহিনী ছাড়া আইভিকে হারাতে পারবেন না? এইটা কেন উত্তর নাই এখানে মধ্যে। বিরোধী দল থাকলে না, সংখ্যা তাছাড়া থাকে, আমার এখানে একটা প্রশাসন কথা থেকে আছে, প্রভাব খালেদ বিস্তার ভাই, করতে পারে। আমার এখানে একটা কথা আছে, সেটা হলো যে উনি বলছেন যে সেনাবাহিনী আপত্তিটি কি, সেনাবাহিনী কোনো আপত্তি নেই এবং আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্নটি হলো যে সেনাবাহিনীর প্রয়োজন না, দিলে ক্ষতি আছে কিনা? না, কোনো ক্ষতি নেই, দিলে- দিলে- তাহলে- দিলে- 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 না, না, দিলে- 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 কোনো দিলে- ক্ষতি নেই, দেন না, কিন্তু দিলে কিন্তু অসুবিধা কি? প্রয়োজনটা কি? আমার প্রশ্নটা হলো প্রয়োজন হচ্ছে মানুষের মধ্যে আরেকটু ভালো ফিল করানো, না, 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 ভালো শুনুন, ফিল করানো। ভীতিটা থাকবে না। সেনাবাহিনী না, at least comfort সেনাবাহিনী feel করবে। ভালো feel করো। শুনেন, সেনাবাহিনী একটা দেশ রক্ষা বাহিনী, সে নিয়মিত কোনো আইন শৃঙ্খলা বাহিনী না। আমরা কিন্তু যত না, না, চাকরি- আমি- আমি আমি শেষ করি। আমরা- কিন্তু প্রশ্নটা হলো যে এটা নির্বাচন কমিশনের সম্পূর্ণ তাদের এখতিয়ারের ব্যাপার। নির্বাচন কমিশন নির্বাচন- চাইলেও আপনারা সেনাবাহিনী দেন না, নারায়ণগঞ্জ ইলেকশন না, না, প্রমাণ না, 2011 সালে না, না, আপনার নিশ্চয়ই মনে আছে। নির্বাচন কমিশন কিন্তু আমাদের কাছে, সরকারের কাছে চায় নাই সেনাবাহিনী, এক। ভয় দুই জানে। নম্বর হলো, না দিলে জি। 2 নম্বর হলো যে আজকে উভয় প্রার্থী যদি জোরালো দাবি থাকতো, বিশেষ করে বিএনপি প্রার্থীর, যে সেনাবাহিনী মোতায়েন এটি আমার নির্বাচনী দাবির একটি বড় দাবি, সেই ক্ষেত্রে না, আমি জানি না অবশ্য জোরালো প্রার্থী জোরালো দাবি বলতে কি বুঝছেন রহমান ভাই? বিএনপি প্রার্থী অনেকবার বলেছেন, বিএনপির পক্ষ থেকে অনেকবার বলছেন, কারণ জোরালো হতে হলে কি উনাকে কি করতে হতো আমি সেটা জানি না। না, না, উনি না, অনেক জোরেই বলেছেন। তবে আমি মনে করি, অনেক জোরেই বলেছেন। না, তবে আমি মনে করি যে সেনাবাহিনী মোতায়েন যদি এখনো নির্বাচন কমিশন করেন, সেই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমি একটু জনাব কাজী ফিরোজ রশিদের কাছে জানতে চাইবো যে উনি অনেক নির্বাচনের ক্ষেত্রে আপনি বলছিলেন যে আগে গন্ডগোল না হলে ভোটের দিন সাধারণত কোনো গন্ডগোল হয় না। আমি শুধু আপনার কাছে জানতে চাইবো যে গণমাধ্যমের পক্ষ থেকে যদি আপনার কাছ থেকে আমি জানতে চাই যে কোন কোন জায়গায় গণমাধ্যমের কালকে নজর রাখা উচিত, সে বিষয়ে আপনি আমাদের কিছু বলবেন কিনা বেশ আমাদের কোন এবং জনাব আব্দুর রহমান, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। আমরা জনাব কাজী ফিরোজ রশিদ, আপনাকে জানতে চাইছিলাম যে অনেক আইন শৃঙ্খলা বাহিনী আছে, গণমাধ্যমের কোন কোন বিষয়গুলির উপর গুরুত্ব রাখা উচিত, দেখানো উচিত, সেই বিষয়ে আপনি একটু এখানে মতামত আমার জানাতে চাই। ব্যক্তিগত ধারণা যে নারায়ণগঞ্জের বিশেষ করে নদীর উপারটা বন্দরের এই দিকটা, নারায়ণগঞ্জ শহরের মধ্যে তো আপনাদের মিডিয়ার লোকরা আছে, সেই দিকে কিছু নজর দেওয়া উচিত, কারণ ওখানে আইবির আপনি কি ভোট, সিদ্ধিরগঞ্জ এলাকার কথা বলছেন? এখানে আইবির ভোট আছে 90%। আচ্ছা, তো ওইখানে যদি সমস্ত কর্মীরা থাকে, তো অন্যদিকে আর কোনো অসুবিধা, আপনাদের মিডিয়া কর্মীরা আর কোনো দিকে অসুবিধা হওয়ার কথা না। আর এই দিকে তো ভোট পাবেই, ওইখানে 90% ভোট হচ্ছে আইবির, একদম সিদ্ধিগঞ্জে। সারা জীবন সে ওইখান দিয়েই পাস করে, ওই অঞ্চলটাই তার বাবার আমল থেকে খুব একটি শক্তিশালী অবস্থান, তাদের রাজনৈতিক অবস্থান। আরেকটি কথা যে আপনাদের মিডিয়া কর্মীরা জানে কোন কোন সেন্টারে তাদেরকে এখানে করতে হবে, এবং সবচেয়ে ভালো কথা যে বিএনপি যিনি ক্যান্ডিডেট আছে তার কাছ থেকে একটা লিস্ট নিলে হয়। আইবির কাছে সমস্ত সেন্টারই সমান। আমি জিজ্ঞেস করছি কোন সেন্টারে অসুবিধা, আমার কাছে সব সেন্টার সমান, যেখানে যাই লোকে তো বলে যা পাইছেন আপনারে আমরা চাই। এখন যে সেন্টার, আমার কাছে কোনো সেন্টারে এই মনে হয় নাই যে যেখানে আমার লোকদের বিপরীত দিকে ভোট নেবে, এখানে ভোট নিরপেক্ষ হবে। আপনারা দেখেন সকাল থেকে, আমরা এমপি হিসেবে যেতে পারবো না, আপনাদের মিডিয়া কর্মীরা ঘুরবে। নারায়ণগঞ্জে ভোটটা হবে কালকে, আমার মনে হয় যে স্মরণকালের ভালো ভোট, যেটা আগামী নির্বাচনে একটি মডেল হবে। কোন ভাই, আমরা একটু আপনার কাছ থেকে একটু শুনতে চাইছিলাম যে গণমাধ্যমের কোন কোন জায়গায় থাকা উচিত এবং আপনি কি মনে করছেন যে কোন জায়গাগুলিতে গুরুত্ব দেওয়া উচিত? নির্বাচন কমিশন এখানে তো ভোট কেন্দ্র আছে 174টা, তার মধ্যে 137টাকে গুরুত্বপূর্ণ বলছে ওরা। গুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ বলছে, ঝুঁকিপূর্ণ না, ওরা গুরুত্বপূর্ণ বলছে, ওদের শব্দটা গুরুত্বপূর্ণ না, ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ, আসছে, আচ্ছা। ঝুঁকিপূর্ণ আসছে, আচ্ছা। ঝুঁকিপূর্ণ 137টা কেন্দ্র। আমার লিস্টটা দেখে
যারা মিডিয়া অ্যাকচুয়ালি আমাদের যেখানে প্রশাসন তো গত 6-7 বছর দেখা গেল প্রশাসন তারা কাজ করতে পারে না সরকারি প্রভাবের কারণে। এই একমাত্র মিডিয়াই যা পারতেছে, মিডিয়াই কিন্তু কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য আগামীকাল আর আজকে রাত্রে থেকে মূলত অ্যাকচুয়ালি যদি কোনো কিছু ভোট ব্যালট পেপার ছিনতাই করতে চায়, যে নতুন সিস্টেম চালু হয়েছে এইসব ব্যাপারে আগামীকাল ভোট চলাকালীন সময় বা গণনা পর্যন্ত মিডিয়ার উপরে একমাত্র ভরসা। মিডিয়া যদি একমাত্র আমাদের বাংলাদেশের গণতন্ত্রকে নারায়ণগঞ্জ সহ গণতন্ত্রকে শক্তিশালীকরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে। আর যেটা বলছেন যে আমি একটু বলতে চাচ্ছি রমন ভাই বললেন যে সেনাবাহিনী এটা বিশেষ একটা আমাদের সম্পদ, এটাকে নামাবো কেন? আপনি যখন এটা বিজেপি ভোটার কার্ডটা কি আপনি গত নির্বাচন জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ নির্বাচন সেনাবাহিনী থাকে, জাতীয় নির্বাচন না, সেটা নামান কেন? নামাচ্ছি কেন? ন্যাশনালি যেন এরা কেউ যেন কারচুপি না করতে পারে, তারা সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা এখনো আছে সে কারণে। আর বিজেপিতে একটা বর্ডার থাকবে, তার বর্ডার গার্ড, তারা কেন? বিজেপি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এবং বেসামরিক বাহিনীকে নানাভাবে সাহায্য করার জন্য তাদের ম্যান্ডেট রয়েছে। সেনাবাহিনী সেই ম্যান্ডেটটা নেই, আপনি নিশ্চয়ই জানেন। আমাদের সমস্ত ইলেকশন নির্বাচন কমিশনের অধীনে সবাই আরপিও সংশোধন হওয়ার পরে আরপিও সংশোধন পারবে, সবাই কেউ পারবে, মানে আর বর্ডার কার্ড হলো বর্ডার তারা পাড়া দিব। আমি একটু বলি সব ইলেকশনে আপনি শেষ করেন রে ভাই। বর্ডার কার্ডের নিরপেক্ষভাবে পালন পুলিশের নিরপেক্ষভাবে পালন। আপনার বক্তব্য পরিষ্কার, রমন ভাই আপনি বলেন। আমি আপনাকে বলি যে 137টি কেন্দ্র ওনারা বলছেন ঝুঁকিপূর্ণ, আপনার ভাষায় কর্তৃপক্ষ বলছে গুরুত্বপূর্ণ। আসলে এই নির্বাচনগুলোতে হয় কি, একজন প্রার্থী মানে অভিযোগ দেয় এই আমার কাছে আমার বিবেচনায় এই সমস্ত কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ, আবার অন্য প্রার্থী সে তার সুবিধা মতো সে বলে যে এই কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ। এটা নির্বাচন কমিশন ভালো করে বুঝবে। তবে আপনি যে কথাটি বলছেন যে আমাদের মিডিয়াদের কাজ কি, গণমাধ্যমের প্রধানত বিষয় হলো যে সকালবেলা আপনারা যে হাজির হবেন শান্তিপূর্ণভাবে, মানুষ ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে কিনা সেইটা দেখবেন, এবং একটা মানুষের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে কিনা সেটুক দেখবেন, কোথাও কোনো জায়গায় গোলযোগের খবর পাচ্ছেন কিনা সেই জায়গায় আপনারা যাবেন। এবং আপনাদের দায়িত্ব কিন্তু দুই দিকেই, যদি নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটাও জাতিকে জানানো, এবং সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশে একটা নির্বাচন হচ্ছে এটাও জাতিকে জানানো আপনাদের দায়িত্ব। তবে আমি আশা করব যে আগামী কালকে নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে হবে এবং যার যার ভোট যার যার পছন্দের প্রার্থীকেই দেবে। সেই ক্ষেত্রে নির্বাচনের ফলাফল যাই হোক, সেই নির্বাচনের ফলাফল সকল দলকেই মেনে নেবার মানসিকতা থাকতে হবে। উৎসবমুখর যে প্রচারণা চলছিল, কাজী ফিরোজ রশিদ ভাই, আমাদের দর্শকরা বলছেন যে সবাই আশা করছেন সেটা একটি ভালো শেষ হবে। এই ব্যাপারে আমরা একটু আপনার জ্যোতিষী সাহায্য চাচ্ছি যে আসলে কি এইটি এরকম ভালো নির্বাচন হবে কিনা, দুই পক্ষ যেই জিতুক সেই যে হারুক সেইটা মেনে নেবে কিনা, আপনার কি মনে হয়? দুজন খুব ভদ্রলোক, আইবি অনেক বেশি পলিটিক্যাল এবং দীর্ঘদিন যাবত এখানে শুধু সে না, তার পিতাও কিন্তু নারায়ণগঞ্জ আসনে ছিলেন। এই মেয়র, তখন তো মেয়র বলতো না, পরিষদের চেয়ারম্যান বলতো, অতএব এখানে ছিলেন। এই আসনটা এই মেয়রগিরি তার দীর্ঘদিনের, অতএব এখানে তার যত সুযোগ সুবিধা জনগণকে দিছে, আমি বলছি এই দুইজনই ভদ্রলোক মানুষ, অতএব এখানে গোলমালের কোনো স্কোপই নেই। কেউ কিন্তু গোলমালের সন্দেহ করতেছে না। না, সে আইবি সম্পর্কে অনেক ভালো কথা বলে, অনেক ভালো কথা বলেছেন একই টেবিলে বসে। আমার কাছে খুবই ভালো লেগেছে ডক্টর আইবি বলেছেন যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তিনি পরের দিন তার প্রধান প্রতিনিধির বাসায় গিয়ে একসাথে নাস্তা খেতে চান, মিষ্টি খেতে চান, তাকে ফুল দিয়ে বরণ করে নিতে চান। আমরা নিশ্চয়ই এরকম একটি নির্বাচন আশা করব। আমাদের হাতে 10 সেকেন্ড সময় আছে, খবর আপনি কোনো ভালো কথা বলবেন কিনা নির্বাচনের শেষ ভালো? এখানে যে কনক্লুশন আমরা আসছি, সবাই চাই একটা নির্বাচন প্রচারণা সুন্দরভাবে হয়েছে এবং আজকে রাতে এবং আগামীকালও ঠিক থাকবে। আগামীকালও সুন্দর নির্বাচন হবে, রেজাল্ট হওয়া পর্যন্ত এই আশাবাদ ব্যক্ত করছি। প্রশাসনে যারা আছেন তাদের অনুরোধ করি জাতীয় স্বার্থে দয়া করে দেশের স্বার্থে আপনারা নিরপেক্ষ থাকবেন। রহমান ভাই, আমার জানা মতে আমি খোকন সাহেবকে আশান্বিত করতে চাই যে আগামীকাল নারায়ণগঞ্জের নির্বাচন
অত্যন্ত সুন্দর সুষ্ঠু যেতে পারবে। পরিবেশে আমরা সবাই অনুষ্ঠিত এটা আশা হবে। করবো। জনাব আব্দুর রহমান, বেশ মাহমুদুল গগন, জনাব কাজী ফিরোজ রশিদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।